আশা করি সকলে ভালো আছো। হরিনারায়ণ ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কর্তৃক অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। আমি মোহাম্মদ আলী। আজকে তোমাদের সাথে নবম শ্রেণীর গণিত বিষয় নিয়ে সাধারণ আলোচনা করব। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেট অফ ফাংশন। অর্থাৎ অষ্টম শ্রেণীতে তোমরা যে গণিত বই থেকে যা শিখে এসেছো সেখানে তোমাদের 4টা ভাগে ছিল: পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, পরিসংখ্যান। এখানে নবম শ্রেণীতে এসে তোমাদের পাটিগণিত অংশটা বাদ দিয়ে নতুন করে একটা অংশ যোগ হয়েছে, ত্রিকোণমিতি ও পরিমিতি। আমি এখন যেটা শুরু করেছি এটা হচ্ছে বীজগণিতের একটা অধ্যায়, সেট অফ ফাংশন। তাহলে আমরা যদি প্রথমত সেট সম্পর্কে দেখি, সেট কাকে বলে? বাস্তব বা চিন্তা জগতে কোনো বস্তুর সুনির্দিষ্ট সংগ্রহকে সেট বলে। এটা যে কোনো কিছুর ক্ষেত্রে হতে পারে, যেমন ডিনার সেট, সোফা সেট, এই সবগুলোই সেট হতে পারে। কিংবা আমি যদি একটা শ্রেণীর কতগুলা বইকে একসাথে করি সেটাও একটা সেট হতে পারে। অথবা আমরা যদি এভাবেও লিখতে পারি, আমরা সেট যদি এভাবে লিখি 1 2 3, এটাও একটা সেট হতে পারে। তাহলে আমি আবারও বলতেছি, বাস্তব বা চিন্তা জগতে কোনো বস্তুর সুনির্দিষ্ট সংগ্রহকে সেট বলে। সেট প্রকাশের পদ্ধতি, সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুইটি। এক নাম্বার সেট গঠন পদ্ধতি, আরেকটি হচ্ছে তালিকা পদ্ধতি। এটাকে বলা হয় ট্যাবুলার মেথড অথবা রোস্টার মেথড, আর এটাকে বলা হয় সেট বিল্ডার মেথড। এখন গঠন পদ্ধতি কিরকম, আমরা তার একটা উদাহরণ দেখি। কোন একটা সেট যদি এ হয়, এটাকে আমরা যদি এভাবে লিখি x belongs to n such that x 36 এর গুণনীয়ক। এটা একটা সেট x belongs to n, n মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা, আর x এর উপাদানটা n থেকে আসবে। 36 এর গুণনীয়ক অর্থাৎ 36 এর যে সকল গুণনীয়ক আছে সেই সকল হচ্ছে এই সেটের উপাদান। কিন্তু আমরা এই সেটটাকে দেখে সরাসরি বলতে পারতেছি না যে এখানে 36 এর গুণনীয়ক কতগুলো আছে। আমরা 36 এর গুণনীয়কটা বের করলে বলতে পারবো যে এখানে কয়টা গুণনীয়ক আছে। যখন একটা সেট এরকম প্রকাশ করা হবে তখন সেটাকে বলা হবে সেট গঠন পদ্ধতি। অর্থাৎ সেট গঠন পদ্ধতিতে আমরা সরাসরি দেখে উপাদান সংখ্যা বলতে পারবো না, কিন্তু আমরা নির্ণয় করার পরে বলতে পারবো। তালিকা পদ্ধতি, তালিকা পদ্ধতিটা হচ্ছে একটা সেটের উপাদানগুলা 1 2 3 4, এখানে এ সেটের উপাদানটা 4টা উপাদান নিয়ে গঠিত। তাহলে আমি সরাসরি বলতে পারতেছি যে এ সেটের উপাদান সংখ্যা কত? 4। তাহলে যখনই আমি সেটের উপাদান সংখ্যা সরাসরি গণনা করে বলে দিতে পারবো, তাহলে সেটা হবে তালিকা পদ্ধতি। তাহলে আমরা সেট কাকে বলে? সেট প্রকাশের পদ্ধতি, দুইটা পদ্ধতি, একটা হলো গঠন পদ্ধতি আর একটা হলো তালিকা পদ্ধতি। আমরা বুঝলাম এবং দেখলাম। এরপরে হচ্ছে সসীম সেট। যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ণয় করা যায় তাকে সসীম সেট বলে।
যেমন এখানে এ সেটের উপাদান সংখ্যা 1 2 3, বি সেটের উপাদান সংখ্যা এ বি সি ডি, অর্থাৎ এ সেটের মধ্যে উপাদান আছে 3টা, বি সেটের মধ্যে উপাদান আছে 4টা। তাহলে এই দুইটা সেটকে আমরা সসীম সেট বলতে পারি, অর্থাৎ সসীম সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ণয় করা যাবে। অসীম সেট, যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ণয় করা যায় না তাকে অসীম সেট বলে। অসীম সেটের উদাহরণ, অসীম সেট, যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ণয় করা যায় না তাকে অসীম সেট বলে। আমরা অসীম সেটের উদাহরণ হিসেবে যদি দেখি, স্বাভাবিক সংখ্যার সেটটা আমাদের শুরু হয় এরকম, অর্থাৎ এই সেটের উপাদান সংখ্যা 1 দিয়ে শুরু হয়েছে কিন্তু কোথায় শেষ হবে আমরা জানি না। তাহলে এই সেটের মধ্যে কয়টি উপাদান আছে আমরা নির্দিষ্ট করে বলতে পারি না, এই কারণে এটা একটা অসীম সেট। পূর্ণ সংখ্যার সেট, এটি একটি অসীম সেট, অর্থাৎ এই সেটের উপাদান সংখ্যা আমরা গণনা করে বলতে পারবো না। এটা ঋণাত্মক দিকে অসীম পর্যন্ত আছে, ধনাত্মক দিকে অসীম পর্যন্ত আছে। তাহলে আমরা অসীম সেটটা চিনতে পারলাম। সংযোগ সেট, দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলা হয়। আবারও বলতেছি, দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলা হয়। একটা সেটের উপাদান 1 2 3, অন্য আরেকটা সেটের উপাদান 3 4 5 6, দুই বা ততোধিক সেটের সকল উপাদান। সংযোগ সেটের জন্য আমরা গাণিতিক একটা প্রতীক ব্যবহার করি, এই প্রতীক, এটাকে ইউনিয়ন সেটও বলা হয়। দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে। দুইটা সেটের মধ্যে সংযোগ সেট বোঝানোর জন্য আমরা গাণিতিক এই প্রতীকটা ব্যবহার করি। তাহলে আমরা এ এবং বি এই দুইটা সেটের মধ্যে যদি সংযোগ করি তাহলে আমরা লিখতে পারি এ ইউনিয়ন বি। এ সেটের উপাদানগুলো আমরা প্রথমে লিখব, ইউনিয়ন বি সেটের উপাদানটা লিখব। দুই বা ততোধিক সেটের সকল উপাদান, এই সেটের মধ্যে এখানে 3 বিদ্যমান, এই সেটের মধ্যে এখানে 3 বিদ্যমান। সকল উপাদান বলতে কোনো একটা সেটের উপাদান যদি একই রকম দুইটা সেটের মধ্যে থাকে আমরা সেখান থেকে একবারে লিখব। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 1 2 3 4 5 6। এখন এ ইউনিয়ন বি, দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে বলা হবে সংযোগ সেট। সংযোগ সেটের জন্য আমরা ইউরোপ আকৃতি এই প্রতীকটা ব্যবহার করি। আমরা এটাকে পড়ার ক্ষেত্রে এভাবে করি, এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি। এরপরে আছে শেষ সেট, দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে শেষ সেট বলা হয়, অথবা সেট অফ ইন্টারসেকশন বলা হয়। দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে এ একটি সেট যার উপাদান 1 2 3 4, বি অপর একটি সেট যার উপাদান 3 4 5 6। দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান, এটার জন্য আমরা গাণিতিক প্রতীক ব্যবহার করি, এটা যেটাকে আমরা ইন্টারসেকশন বলি। আমরা যদি এই দুইটা সেটের এ এবং বি সেটের শেষ সেট নির্ণয় করি তাহলে আমরা পাবো এরকম 3 4
5 6 এই দুইটা সেটের মধ্যে শুধুমাত্র দুই সেটের মধ্যে সাধারণ উপাদান এখানে 3 এখানেও 3 এখানে 4 এখানেও 4 আর কোনো উপাদান সাধারণ উপাদান অর্থাৎ দুই সেটের মধ্যে বিদ্যমান নাই তাহলে আমরা এখান থেকে উপাদান পাবো 3 এবং 4 তাহলে এটা হচ্ছে শেষ সেট দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে বলা হয় শেষ সেট ফাঁকা সেট যে সেটের কোনো উপাদান নাই তাকে ফাঁকা সেট বলে যে সেটের কোনো উপাদান নাই তাকে ফাঁকা সেট বলে এই ফাঁকা সেটটাকে প্রকাশের জন্য একে এভাবে অথবা এভাবে প্রতীক দ্বারা প্রকাশ করা হয় তাহলে যে সেটের কোনো উপাদান নাই সেটাকে ফাঁকা সেট বলা হয় ফাঁকা সেটটাকে দুইটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যদি কোনো উপাদান না থাকে তাহলে সেটা ফাঁকা সেট অথবা আমরা বাই চিহ্ন দ্বারা ব্যবহার করতে পারি আমরা যদি একটা উদাহরণ দেখি এটা আমরা কখন পেতে পারি বি একটা সেট সি একটা সেট এই দুই সেটের যদি আমরা শেষ সেট নির্ণয় করি বি ইন্টারসেকশন সি তাহলে এই দুই সেটের মধ্যে এখন কোনো সাধারণ উপাদান বিদ্যমান নাই তাহলে তখন এটা ফাঁকা সেট অর্থাৎ তার কোনো উপাদান বিদ্যমান নাই এরপর আছে আমাদের পূরক সেট পূরক সেট বোঝার আগে আমরা একটু সার্বিক সেটটা একটু বুঝে নিই সার্বিক সেট মনে করো সার্বিক সেটটাকে ইউনিভার্সাল সেট বলা হয় এই কারণে এটাকে ইউ দ্বারা প্রকাশ করা হয় ইউ একটা সেট যদি হয় তার উপাদান এই কয়টা উপাদান সার্বিক সেটের মধ্যে আছে এখান থেকে একটা সেট যদি গঠন করি বি আরেকটা সেট গঠন করলাম সি আরেকটা সেট যদি আমরা গঠন করি ইউ সেট থেকে আমরা এ সেট বি সেট সি সেট গঠন করলাম এরকম আরো অনেকগুলো সেট গঠন করা যাবে এ বি সি সেটের সাপেক্ষে ইউ সেটটাকে বলা হবে সার্বিক সেট একটা সেট থেকে যতগুলো সেট গঠন করা যাবে ওই গঠিত সেটগুলোর সাপেক্ষে ইউ সেটটাকে বলা হবে সার্বিক সেট ইউ সেটের সাপেক্ষে এ বি সি কে বলা হবে উপসেট একটা সেট থেকে যতগুলো সেট গঠন করা যাবে প্রত্যেকটাকে ওই সেটের উপসেট বলা হবে তাহলে এখানে ইউটা হচ্ছে সার্বিক সেট এ বি সি হচ্ছে ইউর সাপেক্ষে উপসেট তাহলে আমরা উপসেটটাও বুঝলাম সার্বিক সেটটাও বুঝলাম এবার হচ্ছে পূরক সেট ইউ একটা সেট এ আরেকটা সেট এখন ইউটা হচ্ছে সার্বিক সেট থেকে এটা হচ্ছে উপসেট যখন আমরা পূরক সেট বের করব অথবা এটাকে আমরা ইংরেজিতে কমপ্লিমেন্ট অফ সেট বলি সে কারণে এ সেটের যদি পূরক সেট বের করতে যাই কমপ্লিমেন্ট অফ এ অথবা এটাকে লেখার জন্য এ প্রাইম এই দুইটা প্রতীকের যে কোনো একটা প্রতীক দিয়ে আমরা পূরক সেটটাকে প্রকাশ করতে পারব হয়
এর মাথার উপরে পাওয়ার আকারে সি থাকবে, অর্থাৎ কমপ্লিমেন্ট অফ এ সেট অথবা এ প্রাইম। এটা নির্ণয় করার কৌশলটা হচ্ছে আমরা যদি এ প্রাইম বের করতে যাই ইউ বাদ এ, এই চিহ্নটাকে সেটের ভাষায় এটাকে বাদ করা হয়। এখানে আমরা যদি ইউটা বের বসাই বা এ সেটটা বসবে 1 2 3। এটার বিষয়টা হচ্ছে বাদের পরে ডান পাশে যারা থাকবে এরা সকলে তো বাদ যাবে, এদের মতো করে এই সেটের মধ্যে যারা থাকবে তারাও বাদ যাবে। তাহলে 1 2 3 যদি বাদ দিয়ে দিই, এখানে 1 2 3 টাও যদি বাদ দিয়ে দিই, তাহলে আমাদের অবশিষ্ট থাকবে কত 4 5 6। এইটাই হচ্ছে এ সেটের পূরক সেট। অর্থাৎ এ সেটের পূরক সেট নির্ণয় করতে হলে সার্বিক সেটটা দেওয়া থাকবে আর এ সেটের উপাদানগুলো থাকবে। সেখান থেকে আমরা যখন এ এর পূরক সেটটা বের করব, সার্বিক সেট থেকে এ সেটের উপাদানটা বাদ দিলে যেটা পাওয়া যাবে সেটাই হবে এ সেটের পূরক সেট। ক্রমজোড় x, y সমান সমান a, b। এখানে প্রথম ক্রমজোড় দুইটা মিলে একটা জোড়া তৈরি হয়েছে, এখানেও দুইটা মিলে একটা জোড়া। এই দুইটাকে যখন সমান চিহ্ন দিয়ে যুক্ত করা হবে তখন এদের জন্য ক্রমটা নির্ধারিত হয়ে গেল। অর্থাৎ x টা এখানে প্রথম উপাদান বিধায় এই x টা হবে এখানে প্রথম উপাদানের জন্য, y টা এখানে দ্বিতীয় বিধায় y টা হবে এখানে দ্বিতীয় উপাদানের জন্য। এদের ক্রমটা নির্ধারিত থাকে বলে এদেরকে আমরা ক্রমজোড় বলি, অর্থাৎ এদের জন্য স্থানটা নির্ধারিত থাকে। যেমন আমরা এখান থেকে এখন যদি লিখি তাহলে x = a লিখতে পারবো, y = b লিখতে পারবো। অর্থাৎ এখানে কমার প্রথম অংশের জন্য এখানে কমার প্রথম অংশ, এখানে দ্বিতীয় অংশের জন্য এখানে দ্বিতীয় অংশ। এভাবে শুধুমাত্র x y থাকবে বিষয়টা তা না, ক্রমজোড়ের মধ্যে এখানে আরো একাধিক রাশিও থাকতে পারে। এখন এদের জন্য যদি আমরা ক্রম ঠিক করা থাকে, প্রথমটার জন্য হবে 3, দ্বিতীয়টার জন্য হবে b আর z এর জন্য হবে a। অর্থাৎ প্রত্যেকের জন্য ক্রমটা নির্ধারিত। এটা আমি চাইলে z এর জন্য প্রথমটা, y এর জন্য শেষটা এরকম আমার ইচ্ছা মতো লেখা যাবে না। অর্থাৎ কমার প্রথম অংশটা এখানে প্রথমটার জন্য, দ্বিতীয়টার জন্য, তৃতীয়টার জন্য, এভাবে যতগুলাই থাকবে তাদের ক্রমটা নির্ধারিত থাকে বলে আমরা এদেরকে ক্রমজোড় হিসাবে চিহ্নিত করি। এখন এখানে যে শুধুমাত্র এরকম a b c কিংবা সংখ্যা থাকবে বিষয়টা এরকম নাও হতে পারে। যেমন এরকম একটা আমাদেরকে দেওয়া আছে, তাইলে আমরা এখান থেকে কি লিখতে পারবো, এই যে কমার প্রথম অংশ, এই কমার প্রথম অংশটা এখানে প্রথম অংশের সাথে যাবে। আমরা এখান থেকে লিখতে পারবো x - y = 2। আবার ঠিক এই দ্বিতীয় অংশটা এখানে দ্বিতীয় অংশের জন্য, তাহলে আমরা লিখতে পারবো 3 = x + y। এটাকে আমরা পরের লাইনে এভাবে লিখতে পারি x + y = 3। তাহলে এইটুকু লেখার পরে আমরা এখান থেকে যখন আমাদের বলবে আমাদেরকে x, y নির্ণয় করার জন্য, আমরা এই দুইটা সমীকরণ সমাধান করে এখান থেকে আমরা ক্রমজোড়ের মানটা নির্ণয় করতে পারব। আশা করি আজকে যা আলোচনা করেছি তোমরা সকলে বুঝতে পেরেছো। এই বিষয়গুলো যদি মনোযোগ সহকারে তোমরা বুঝে থাকো তাহলে আমাদের সেটের অঙ্কগুলো আমরা খুব সহজে সমাধান করতে পারবো। পরবর্তী ক্লাসে সেখান থেকে কিছু গাণিতিক সমস্যা দেখাবো। আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকবে। আল্লাহ হাফেজ।